আজকের এই পাঠে আমি দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি আলোচনা করব। আমি দেখি কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। শক্তি চট্টোপাধ্যায় ছিলেন জীবনানন্দ দাশের পরবর্তীকালে একজন প্রধান আধুনিক কবি, যার জন্ম হয়েছিল 1933 সালে 25শে নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বরহু গ্রামে। খুব অল্প বয়সেই তিনি পিতৃহারা হয়ে দাদামশাইয়ের কাছে পালিত হন। শক্তি চট্টোপাধ্যায় 50-এর দশকের কবি হলেও তার প্রতিভার যথার্থ স্ফুরণ লক্ষ্য করা যায় 60 ও 70 দশকে। পারিপার্শ্বিক সমাজ পরিস্থিতির প্রতিকূলতা, প্রতিষ্ঠা স্বপ্নকে বাস্তবায়িত করা তার এই সময়কার কবিতায়। এই সময় বাংলা কাব্য কবিতা চর্চার ইতিহাসে দেখা যায় নানা পরিবর্তন। শক্তি চট্টোপাধ্যায় তার নিজস্ব একটি সুর এবং স্বরান্তর কাব্যের মধ্যে তুলে ধরেছেন। বাংলা সাহিত্য ইতিহাসে শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী ছদ্মনামে পরিচিত। প্রেসিডেন্সি কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হন। রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে খুব অল্প সময়ে পড়াশোনায় ইতি ঘটে। 1951 থেকে 55 সালে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 1958 সালে রাজনীতির সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছিলেন। পরবর্তীকালে কবি বুদ্ধদেব বসুর আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে ভর্তি হন। কবির কর্মজীবন ছিল বিচিত্রময়। জীবিকা সন্ধানে শুরু করেন টিউটোরিয়াল হোম, ক্লরিয়ন বিজ্ঞাপন কোম্পানির কপিরাইটার হিসাবে চাকরি করেন। এরপর ভারবী প্রকাশনায় কাজ করেন। সেখানে তারই পরিকল্পনায় শ্রেষ্ঠ সিরিজ কবিতা প্রকাশিত হতে থাকে। 20 শতকের 50 দশকে তরুণ কবিদের অন্যতম মুখপাত্র কৃত্তিবাস। এই কৃত্তিবাস পত্রিকায় তিনি নিয়মিত একজন লেখক ছিলেন। 1970 থেকে 94 খ্রিস্টাব্দ পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় চাকরি করেন। রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে বিচার করেন এই কবি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধীত অধ্যাপক এর কাজ করেন। 1995 সালের 23শে মার্চ এই মহান কবি শান্তিনিকেতনে শেষ ইচ্ছা ত্যাগ করেন। কবিতায় ছিল শক্তি চট্টোপাধ্যায়ের একমাত্র সাধনা। তার হৃদ স্পন্দনের মতোই কবিতা তার সঙ্গে কথা বলে। তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল হে প্রেম হে নৈশব্দ, যেটা তার প্রথম কাব্যগ্রন্থ। ধর্মে আছে জিরাফেও আছে, হেমন্তে অরণ্যে আমি পোস্টম্যান, প্রভু নষ্ট হয়ে যায় সুখে আছি, ঈশ্বর থাকেন জলে জ্বলন্ত রুমাল, ছিন্ন বিচ্ছিন্ন সুন্দর এখানে একা নয়, হেমন্তে যেখানে থাকে পরশুরামের কোটার, মানুষ বড় কাঁদছে আমি চলে যেতে পারি, প্রচ্ছন্ন স্বদেশ আমাকে জাগাও, জঙ্গল বিষাদ আছে ইত্যাদি অসংখ্য তিনি বেশ কিছু অনুবাদ গ্রন্থও রচনা করেছিলেন, যেমন অমর খয়ামের রুবাই, কালিদাসের মেঘদূত, পাবলো নেরুদার প্রেমের কবিতা। শক্তি চট্টোপাধ্যায় শুধুমাত্র কবিতা কাব্যগ্রন্থ নয়, তিনি উপন্যাসও রচনা করেছিলেন, ছোট গল্প রচনা করেছিলেন। 1961 সালে তার প্রথম উপন্যাস কৈতলা প্রকাশিত হয়, যদিও এর আগে তিনি নিরুপমের দুঃখ নামে একটি
গল্প রচনা করেছেন, যে গল্প শক্তি চট্টোপাধ্যায়কে সাহিত্যের খ্যাতির শিরোনামে নিয়ে এসেছিল। তবে এই সমস্ত কিছুর জুড়ে আছে তার কবিতা, তার সত্তার দ্বিধাদ্বন্দ্ব, বেঁচে থাকার আনন্দ বিষাদ, কিংবা তার মনের যা কিছু কথা সবই প্রকাশিত হয়েছে কবিতার মধ্যে। বোহেমিয়ান এই কবি ঘুরেছেন নোঙরহীন জাহাজের মতো, খুঁজেছেন বিশ্বাসের আলো, একাধিক স্বীকারোক্তিমূলক কবিতা লিখেছেন। তিনি আঙ্গিক সচেতন কবি, শব্দ নিয়ে খেলেছেন। প্রকৃতির প্রেম তার কবিতার মধ্যে একটি স্বতন্ত্র ঘরানার সৃষ্টি করেছে। প্রকৃতি আর মানুষ এরা যে কত আপনজন তারই উদাহরণ আমি দেখি কবিতাটি। আমি দেখি কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের 1387 বঙ্গাব্দে শ্রাবণ মাসে প্রকাশিত ইংরেজি 1980 অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি দেখি কবিতার উৎস তাহলে কি অঙ্গুরিতর হিরণ্যজল। কবিতাটি কবে প্রকাশিত হয়েছে? কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1387 বঙ্গাব্দে শ্রাবণ মাসে এবং ইংরেজি 1980। এই পৃথিবীতে প্রকৃতির বিভিন্ন প্রান্তে বিচিত্র ধরনের গাছ দেখতে পাওয়া যায়। আবার কবিদের ভাবনা, কল্পনা, সামাজিক পরিস্থিতি সব কিছু কবিচিত্রকে ভাবিত করে বা ক্ষতবিক্ষত হয় নানাভাবে। ব্যক্তিগত যন্ত্রণার প্রকাশ ঘটাতে গিয়ে কবি কখনো কখনো অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তার প্রকাশ পাওয়া যায় কবির লেখনীতে। গাছ মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে। গাছ মানুষের জীবনদায়ী ওষুধের মতোই প্রতিনিয়ত পাশে পাশে নিত্য সহচরের মতোই থাকে। যে গাছ মানুষের প্রাণস্বরূপ, সেই গাছ নগর জীবন থেকে ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। একেই যন্ত্র সভ্যতার যুগে নাগরিক কোলাহলে গাছের অস্তিত্ব রাখাই দায়। যেখানে সামান্য প্রয়োজন বোধ করে গাছ লাগানোর কোনো ব্যবস্থা থাকে না, তা কবি মানতে পারেন না। তাই নগর কেন্দ্রিক সভ্যতা গাছের উপস্থিত অভাবকে কবি বলেছেন শহরে অসুখ হা করে কেবল সবুজ খায়। কবির কণ্ঠ এখানে প্রতিবাদী কণ্ঠ। তিনি দৃঢ় কণ্ঠে বলতে চেয়েছেন, মানুষের দেহ যখন সবুজ চায় তখন কি মানুষের গাছ লাগানোর প্রতি যত্ন নেওয়া উচিত নয়? মানুষ তো তার নিজের জীবনের কথা অন্তত ভাববে। প্রতিটি মানুষ যদি এই ভাবনার অংশীদারী হন তাহলে তো মানুষ নতুন করে প্রাণের স্পর্শ অনুভব করবে। সেই অনুভবের বহিঃপ্রকাশ ঘটেছে ও গাছ আমাকে নাও কবিতায়। ও গাছ আমাকে নাও, মুহূর্তের জন্য হলে নাও, তোমার ভিতরে আমি ধীর বেড়ে ওঠা দেখে আসি। একটি গাছ, একটি প্রাণ। পৃথিবীতে দিন দিন বায়ু দূষণের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর মানুষ কলকারখানা, অট্টালিকা, প্রাসাদ বানানোর জন্য নির্বিচারে ধ্বংস করে চলেছেন গাছকে। আর এর ফলে মানব জাতি ডেকে নিয়ে এসছে নিজেদের বিপদ সমূহ। শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার মধ্যে দিয়েই বর্তমান বিশ্বের মানব জাতিকে সতর্ক করতে চেয়েছেন। মানুষের কাছে কবির একান্ত নিবেদন, তারা যেন গাছ বাঁচানো, গাছ লাগানোর প্রতি যত্নবান হন। আর তা না হলে মানুষ যেভাবে দিন দিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের
অসুখ ও যুগ যন্ত্রণায় ভুগছে, যার পরিণতি পরবর্তীতে আরও ভয়াবহ। তাই তিনি আমি দেখি কবিতার মধ্য দিয়ে শুধু নিজেকে গাছের প্রতি দায়বদ্ধ রাখেননি, এই নামের মধ্য দিয়ে পাঠককেও গাছের প্রতি যত্ন নিতে বলেছেন। গাছ মানুষের প্রাণ, বেঁচে থাকার অন্যতম উপাদান। গাছ, তাই গাছকেই আমাদের রক্ষা করতে হবে। গাছের সবুজ অংশ মানুষের খাদ্য, সেই খাদ্য গ্রহণ করে মানুষের দেহ সুস্থ রাখে, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পায় মানুষ। তাই গাছ আমাদের অত্যন্ত প্রয়োজন, পরম বন্ধুর মতো। মানুষ পূর্বে ছিল অরণ্যবাসী, সভ্যতার অগ্রগতির জন্যই মানুষ অরণ্য কেটে নগর গড়ে তুলেছে। যান্ত্রিক সভ্যতার দ্রুত বিকাশের জন্য মানুষ গভীর চিন্তা না করেই গাছ সমূহ ধ্বংস করে চলেছে। এটা সবুজ ধ্বংস হচ্ছে, মানুষও তার শক্তি ক্রমশ হারাচ্ছে। কবি গাছের প্রয়োজনীয়তার কথা ভেবে মানুষকে গাছের প্রতি যত্নপর হওয়ার কথা বলেছেন। মানুষের চোখ, দেহ, মন সব কিছুই সবুজের স্পর্শে সতেজ থাকে। গাছের জন্যই রক্ষা পায় মানুষ। তাই তিনি গাছকে বাঁচিয়ে রাখতে নতুন করে গাছ লাগিয়ে মানুষের নিজদের রক্ষা করুক, এই প্রত্যাশা জানিয়েছেন আমি দেখি কবিতার মধ্য দিয়ে। আমি দেখি কবিতায় মোট 3টি স্তবক আছে। এই 3টি স্তবকের মধ্য দিয়ে কবি প্রথম স্তবকে গাছের প্রয়োজনীয়তার কথা বলেছেন, দ্বিতীয় স্তবকে কবি প্রাচীন ও বর্তমান সময়ে কবির দৃষ্টিতে গাছের যে গুরুত্ব, সেই গুরুত্বের কথা প্রকাশিত হয়েছে। এবং তৃতীয় তথা শেষ স্তবকে গাছের প্রতি কবির আন্তরিক নিবেদন প্রকাশ পেয়েছে, যার মধ্যে দিয়ে শুধু নিজেকে নয় পাঠককেও যত্নশীল হতে বলেছেন। আসলে কবি এই কবিতার মধ্য দিয়ে নাগরিক জীবনে থাকতে থাকতে এক সময়ে কবির ভ্রান্তিবিলাস ঘটে। শহরের জীবনে ভোগের সব সামগ্রীটুকু হাতের কাছে থাকলে সেখানে প্রকৃতির কোনো অস্তিত্বই নেই, অথচ প্রকৃতি ছাড়া মানুষের বেঁচে থাকা যে অসম্ভব, সেই সত্য বিষয়টিকেই তুলে ধরার চেষ্টা করেছেন।